আমাদের যেটা আজকে পড়াবো সেটা হচ্ছে ওয়েট কুলিং টাওয়ার ক্যালকুলেশন, ন্যাচারাল ড্রাফট। এখানে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে এনার্জি ব্যালেন্স আর একটা হচ্ছে মাস ব্যালেন্স। কিছু টার্মস তোমাদের একটু পরিচয় করাই দিই। একটা হচ্ছে অ্যাপ্রোচ। The approach is the difference between the cooling tower outlet cold water temperature and ambient wet bulb temperature. কুলিং টাওয়ার সিস্টেমে চারটা টেম্পারেচার। একটা হচ্ছে hot water inlet temperature, that is cooling water inlet temperature, cooling water outlet temperature, air ambient temperature, আর একটা হচ্ছে এয়ার অ্যাম্বিয়েন্ট ওয়েট বাল্ব টেম্পারেচার। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কুলিং ওয়াটার ইনলেট টেম্পারেচার। কুলিং ওয়াটার ইনলেট টেম্পারেচার কমে আউটলেট হবে, যেটাকে আমরা বলি ডিফারেন্স রেঞ্জ। তার সঙ্গে এয়ারের ড্রাই বাল্ব, এয়ারের যে টেম্পারেচার অ্যাম্বিয়েন্ট, যেটাকে আমরা বলি ড্রাই বাল্ব টেম্পারেচার, যে কোনো টেম্পারেচার হচ্ছে ড্রাই বাল্ব এয়ারের ক্ষেত্রে, সেটা তারও নিচে থাকে ওয়েট বাল্ব, যদি ময়েশ্চার কম থাকে। আর যদি ময়েশ্চার 100% হয় তাহলে ওয়েট বাল্ব ড্রাই বাল্ব সমান। The approach is the difference between the cooling tower outlet cold water temperature and the ambient wet bulb temperature. এই ambient wet bulb temperature হচ্ছে কুলিং টাওয়ার সিস্টেমে সবচেয়ে কম টেম্পারেচার। রেঞ্জ ডিফারেন্স বিটুইন দ্য, এটা কিন্তু কুলিং টাওয়ারের ক্ষেত্রে, আবার কিন্তু এই রেঞ্জও কিন্তু আমরা আবার এর আগে একবার দেখাইছিলাম। আচ্ছা, difference between the hot water temperature and the cold water temperature, this is called range। অর্থাৎ কুলিং টাওয়ারে কি পরিমাণ পানি ঠান্ডা হয়। হট ওয়াটার টেম্পারেচার মানে ওয়াটার ইনলেট টেম্পারেচার, দিস ইজ দ্য হাইস্ট টেম্পারেচার, এটা হচ্ছে হাইস্ট টেম্পারেচার। আর অ্যাম্বিয়েন্ট ওয়েট বাল্ব হচ্ছে কুলিং টাওয়ার সিস্টেমে লোয়েস্ট টেম্পারেচার। স্যাচুরেটেড এয়ার বলতে আমরা কি বুঝি? এয়ার দ্যাট ক্যান অ্যাকসেপ্ট নো মোর ওয়াটার ভেপর অ্যাট ইটস গিভেন টেম্পারেচার। একটা মনে করি একটা পার্টিকুলার প্রেশারের কথা বলি, আমরা যখন সাইক্রোমেট্রি চার্ট ইউজ করি একটা পার্টিকুলার প্রেশার ইউজ করি, নর্মালি এয়ার যেটাকে বলি স্ট্যান্ডার্ড প্রেশার। এখন এই প্রেশারে এক একটা টেম্পারেচারে এয়ারের ভেপর ক্যারি করার ক্যাপাসিটি চেঞ্জ হয়ে যায়, টেম্পারেচার বাড়তে থাকে, ক্যারি করার ক্যাপাসিটি বাড়তে থাকে। তাহলে স্যাচুরেটেড এয়ার বলতে বোঝায় এয়ার দ্যাট ক্যান অ্যাকসেপ্ট নো মোর ওয়াটার ভেপর অ্যাট ইটস গিভেন টেম্পারেচার। মনে করি টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 30 ডিগ্রি সেন্টিগ্রেডে পার কেজি ড্রাই এয়ার, সাইক্রোমেট্রিতে তোমাদের হিসাব হয় পার কেজি ড্রাই এয়ার। সাইক্রোমেট্রিতে এয়ার বলতে বোঝায় ড্রাই এয়ার প্লাস ওয়াটার ভেপর, সাইক্রোমেট্রিতে এয়ার বলতে বোঝায় ড্রাই এয়ার প্লাস ওয়াটার ভেপর। এনভায়রনমেন্টে এয়ার বলতে বোঝায় অক্সিজেন, নাইট্রোজেন, আদার্স। তাহলে আর সে যখন আর ময়েশ্চার কিংবা ভেপর নিতে পারবে না, দ্যাট ইজ কল্ড স্যাচুরেটেড এয়ার। এটা প্রতি টেম্পারেচার ফিক্সড। Relative humidity, partial pressure of water vapor in air, PV, divided by the partial pressure of water vapor that would saturate the air at its temperature, that would saturate the air at its temperature. সোজা কথা, রিলেটিভ হিউমিডিটি বলতে বোঝায় পার্শিয়াল প্রেশার কত ডিভাইডেড বাই স্যাচুরেশন প্রেশার। Partial pressure of water vapor in air divided by the partial pressure of water vapor that would saturate the air at its temperature, যেটাকে আমরা বলছি Psat। তাহলে তোমার যদি টেম্পারেচার জানা থাকে, তুমি যদি টেম্পারেচার থেকে স্টিম টেবিল থেকে মানে কি এয়ার টেম্পারেচার তুমি জানো, এয়ার টেম্পারেচার যদি 30 হয়, এই 30 ডিগ্রিতে কত Psat তুমি সেটা স্টিম টেবিল থেকে জানবা, কারণ এটা ওয়াটার ভেপরের প্রেশার। স্টিম টেবিল জানলা, তোমাকে যদি আমরা বলি রিলেটিভ হিউমিডিটি কত, তুমি জানবে আসলে পিভি কত। অন্যদিকে রিলেটিভ হিউমিডিটি বলতে বোঝায় ওই পার্শিয়াল প্রেশারটা কত ডিভাইডেড বাই ওই টেম্পারেচারে স্যাচুরেশন প্রেশার কত। স্যাচুরেশন প্রেশার কামস ফ্রম স্টিম টেবিল। অ্যাবসলিউট হিউমিডিটি কিংবা হিউমিডিটি রেশিও ওমেগা, এটা হচ্ছে রেশিও অফ দ্য মাস অফ ওয়াটার ভেপর টু মাস অফ ড্রাই এয়ার। ওয়াটার এয়ারের হিউমিডিটি কত, নট রিলেটিভ হিউমিডিটি, রিলেটিভ হচ্ছে পার্সেন্টেজ,
আর অ্যাবসলিউট হিউমিডিটি কিংবা হিউমিডিটি রেশিও, এটা হচ্ছে এয়ার, একটা এয়ারের মধ্যে কি পরিমাণ ওয়াটার ভেপর আছে পার কেজি ড্রাই এয়ার। তোমরা জানো ড্রাই এয়ারটা ফিক্সড, এয়ারটা ফিক্সড, ড্রাই এয়ার ফিক্সড, ওই জন্য ড্রাই এয়ার রেসপেক্ট করা হয়। এয়ারের মধ্যে ময়েশ্চার দেওয়া যায়, ময়েশ্চার রিমুভ করা যায়, ঠান্ডা করলে ময়েশ্চার জমে যাবে, কন্ডেন্স হয়ে যাবে, রিমুভ করা যায়, কিন্তু এয়ার তো সরান যাবে, ওই জন্য ক্যালকুলেশনটা হয় পার কেজি ড্রাই এয়ার। এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, হিসাব করি, আমরা জানি পিভি সমান এম আর টি করলে আমাদের এই রিলেশনটা আসে। এখানে পি হচ্ছে টোটাল প্রেশার, পিভি হচ্ছে পার্শিয়াল প্রেশার ওয়াটার ভেপর 0.62, দিস ইজ হিউমিডিটি রেশিও, কেজি ওয়াটার পার কেজি ড্রাই এয়ার। পি সমান প্রেশার সমান পার্শিয়াল প্রেশার অফ ড্রাই এয়ার, এ বলতে এখানে ড্রাই এয়ার বোঝানো হচ্ছে, ভি বলতে ময়েশ্চার কিংবা ওয়াটার ভেপর। Dry bulb temperature, TDB, temperature of the air as commonly measured. তুমি নর্মাল থার্মোমিটার দিয়া এয়ার টেম্পারেচার মাপলা, যে কোনো টেম্পারেচার মেজারিং ডিভাইস দিয়া এয়ার টেম্পারেচার মাপলা, দ্যাট ইজ কল্ড ড্রাই বাল্ব টেম্পারেচার। কিছু করতে পারে, জাস্ট হোয়াট ইজ ওয়েট বাল্ব টেম্পারেচার? Temperature of the air as measured by cyclometer. In effect, a thermometer with a wet gauge on its valve. Air is made to flow past the gauge. ওয়েট বাল্ব কেন মাপবা? যে যে টেম্পারেচার মেজারিং ডিভাইস দেওয়া তুমি ড্রাই বাল্ব মাপলা, ওই সেন্সরে তুমি যদি একটা ভিজা কাপড় উইক বসায় দাও, বসায় দেওয়ার অবস্থায় যদি তুমি মাপো, তাই দেখবা যে টেম্পারেচারটা কমে গেছে, দ্যাট ইজ ওয়েট বাল্ব টেম্পারেচার। কমে যখন ফিক্সড হয়ে যাবে। এটা কিভাবে কাজ করে? এটা ফিজিক্যালি হচ্ছে এই ওয়েট বাল্ব টেম্পারেচার বলতে বোঝায় সে টেম্পারেচারটা এই টেম্পারেচার দিবে যে টেম্পারেচারটা স্যাচুরেট, যে এয়ারটা স্যাচুরেটেড। অর্থাৎ তুমি থার্মোমিটারের মাথায় বা যে জায়গায় টেম্পারেচার মেজার করে ওই জায়গায় যদি ভিজা কাপড় দাও, দিয়ে যদি থার্মোমিটার নড়াও, তাহলে ওই বাল্বের আশেপাশে আশেপাশে তোমার এয়ারটা স্যাচুরেট হয়ে যাবে, অর্থাৎ সে আর মশা নিতে পারবে না। ওই অবস্থায় টেম্পারেচার কমে যাবে। কেন কমে যাবে? কারণ ওয়াটারটা ভেপোরাইজ হয়ে উইক থেকে গজ থেকে ওয়াটার ভেপোরাইজ হয়ে এয়ারে চলে যাবে। ভেপোরাইজ হইতে যে হিটটা লাগবে, সেই হিটটা বাল্ব থেকে নিবে, বাল্বের টেম্পারেচার কমে যাবে, থার্মোমিটার টেম্পারেচার রিডিং কম হবে। দ্যাট ইজ ওয়েট বাল্ব টেম্পারেচার। বোঝা গেল? তার মানে মূল কথাটা হচ্ছে আমরা কি স্যাচুরেটেড এয়ারের টেম্পারেচারটাই মাপতেছি? ইয়েস, স্যাচুরেটেড এয়ার টেম্পারেচার হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। আচ্ছা, ওয়েট বাল্ব টেম্পারেচার হচ্ছে স্যাচুরেটেড এয়ার। তো স্যাচুরেটেড বানানোর জন্য হচ্ছে এই প্রসিডিউরটার কথা বললেন আর প্রসিডিউরটা বললাম, রাইট। যদি কোনো কারণে তুমি দেখো ড্রাই বাল্ব টেম্পারেচার ওয়েট বাল্ব টেম্পারেচার সমান, তার মানে এয়ার ইজ স্যাচুরেটেড, আগে থেকেই স্যাচুরেটেড ছিল। আগে স্যাচুরেটেড, হ্যাঁ। জি স্যার। স্যার তাহলে স্যার এই টেম্পারেচারের করেসপন্ডিং যে প্রেসারটা, সেটা কি স্যার উপরে যে পি সেট যেটা আসছিল সেটা? না না, প্রেসার পিভি, প্রেসার তো প্রেসারই, প্রেসার তো চেঞ্জ হচ্ছে না, প্রেসার ইজ পিভি। না স্যার, এখানে যদি স্যাচুরেটেড হয় তাহলে তুমি পিভি দেখবা যে এটা সমান হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমরা তো পিভিটা মনে করো বের করবো এটা দিয়া। যদি আমি বলি রিলেটিভ হিউমিডিটি 100%, জি, কখন 100%? যখন টিডি ড্রাই বাল্ব ওয়েট বাল্ব সেম। কখন? যখন পিভি সমান পি সেট। আচ্ছা স্যার, বুঝছি স্যার। সুতরাং কুলিং টাওয়ার এটা খুব দরকার, কারণ কুলিং টাওয়ারে যদি ড্রাই বাল্ব ওয়েট বাল্ব সেম হয়ে যায়, তাহলে তো ময়েশ্চার নিতে পারবে না। তাহলে কুলিং টাওয়ারে যে ইভাপোরেটিভ কুলিং সেটা হবে না। অর্থাৎ তুমি একটা ওয়েট কুলিং টাওয়ার ইউজ করতেছো, যে এনভায়রনমেন্টে রিলেটিভ হিউমিডিটি 100% যদি হয়ে যায়, তাহলে তো ওই কুলিং টাওয়ার দিয়ে ইভাপোরেটিভ কুলিং হবে না। ইট উইল ওয়ার্ক এজ এ ড্রাই কুলিং টাওয়ার। যদিও ওই এয়ারেশন ওয়ার্ক কন্ট্রাক্টে যাচ্ছে, কিন্তু আমাদের মোবাইল মিউট করো। ডিউ পয়েন্ট টেম্পারেচার, আচ্ছা যেটা বললাম, কি বললাম, যদি কোনো কারণে ড্রাই বাল্ব ওয়েট বাল্ব সেম হয়ে যায়, কিন্তু কুলিং টাওয়ারটা ওয়েট কুলিং টাওয়ার, বাট ইট উইল নট ওয়ার্ক এজ এ ওয়েট কুলিং টাওয়ার। সুতরাং এইসব তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ,
ডিউ পয়েন্ট, dew point, temperature below which water vapor in air begin to condense. ডিউ পয়েন্ট, মনে করো একটা প্রেশার আছে, প্রেশারটা চেঞ্জ করতে পারবা না, ওই প্রেশারে তুমি টেম্পারেচার কমায় থাকবা, কমাইতে কমাইতে যখন ভেপর, ওয়াটার ভেপর এয়ারের মধ্যে যে ওয়াটার ভেপর সে কন্ডেন্স করতে শুরু করবে, যে টেম্পারেচার, দ্যাট ইজ ডিউ পয়েন্ট। অর্থাৎ আমরা যদি ডিহিউমিডিফিকেশন করার কথা বলে থাকি, তাহলে ওই এয়ারটাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে সাইক্রোমেট্রিক চার্টে দেখতে হবে তার ডিউ পয়েন্টটা কোথায়। ডিউ পয়েন্টটা কমলে পরে এভাবে নামে, তারপর আস্তে আস্তে নিচে নামতে থাকে। এই যখন নিচে নামতে থাকে তখনই আমাদের ময়েশ্চারটা কন্ডেন্স হয়ে থাকে, অর্থাৎ সে রিমুভ হয়ে যায়। তারপর যদি তুমি আবার হিট করো, ওই আগের টেম্পারেচার চলে যাবে। যদি বলা হয় শুধু ডিহিউমিডিফিকেশন নট কুলিং, তাহলে আমাকে ঠান্ডা করে রিলেটিভ হিউমিডিটি 100% যেতে হবে, আরও ঠান্ডা করতে হবে। তখন এই যে নিচে যখন কার্ভটা নামবে, ময়েশ্চার কমে গেল, তারপর আবার হিট করে আগের ফর্মে চলে আসলাম, টেম্পারেচার ইজ সেম। আচ্ছা, এখানে দুইটা ব্যালেন্স, এনার্জি ব্যালেন্স, মাস ব্যালেন্স। আচ্ছা, এনার্জি ব্যালেন্স কি হবে? আচ্ছা, আমরা শুরুতে বলছি এই ক্যালকুলেশনটা আমরা দেখাবো ইউনিট মাস অফ ড্রাই এয়ারের রেসপেক্টে। এখানে ড্রাই এয়ারটা ফিক্সড, সেটা আমরা ড্রাই এয়ারের রেসপেক্টে। আর তোমাদের এটা মনে রাখতে হবে, সাইক্রোমেট্রিতে সবকিছু দেওয়া আছে, জোল বলো, কিলোজোল বলো, ময়েশ্চার কন্টেন্ট বলো, হিউমিডিটি রেশিও, অর্থাৎ এটা ময়েশ্চার কন্টেন্ট কি হিউমিডিটি রেশিও, এটাও কেজি পার কেজি ড্রাই এয়ার। আবার স্টিম টেবিলে স্টিমের প্রপার্টি মনে করো কিলোজোল পার কেজি ওয়াটার কিংবা ওয়াটার ভেপর। তাহলে আমাদের একটু সমস্যা হয় এই অঙ্কগুলো করতে, আমাদের দুইটা টেবিল লাগে, স্টিম টেবিল লাগে, সাইক্রোমেট্রিক চার্টও লাগে। সাইক্রোমেট্রিক প্রপার্টি ইউনিট মাস বললে সেটা পার কেজি ড্রাই এয়ার, আর স্টিম টেবিলে ইউনিট মাস বললে সেটা পার কেজি ওয়াটার ভেপর অর ওয়াটার। এটা মনে রাখবা। এইখানে আমরা যখন স্টাডি করব, আমরা ইউনিট মাস অফ ড্রাই এয়ার অর্থাৎ পার কেজি ড্রাই এয়ার দিয়ে কথা বলবো। স্টিরি ফ্লো কন্ডিশন চিন্তা করতেছি। তাহলে এইটা আমাদের একটা কুলিং টাওয়ার। এখানে সিম্পলি চারটা জিনিস দেখানো হচ্ছে। ইটস এ ওয়েট কুলিং টাওয়ার, ন্যাচারাল ড্রাফট কুলিং টাওয়ার, ওয়েট কুলিং টাওয়ার। এখন এখানে দুইটা জিনিস ঢুকতেছে, দুইটা বেরোচ্ছে, একটা জিনিস মিসিং। কোনটা মিসিং? পরে আসতেছে। এখানে প্রথম কাজ হচ্ছে আমার ওয়াটার ঢুকবে, আমি যে পানিটাকে ঠান্ডা করব সে ঢুকবে। যে পানিটাকে ঠান্ডা করব সে ঠান্ডা হয়ে বেরোবে। আমি এয়ার দিয়ে ঠান্ডা করব, এয়ারটা ঢুকবে, আমি এয়ার বের করে দিব, এয়ারটা বের যাবে। তাহলে হট কোল্ড ওয়াটার আউট, এ দিয়ে ঢুকলো, বি দিয়ে বেরোলো। কোল্ড এয়ার ইন, ওয়ান দিয়ে ঢুকলো, হট এয়ার আউট, টু দিয়ে বেরোলো। এখানে যে ওয়াটারটা ঢুকতেছে তার টেম্পারেচার টিএ, যে ওয়াটারটা বের ডাব্লিউ বি বের হলো। এখন ডাব্লিউ এ এবং ডাব্লিউ বি সমান না, কোনটা বড় কোনটা ছোট? ডাব্লিউ এ বড় না ডাব্লিউ বি বড়? ফরহাদ? স্যার ডাব্লিউ এ বড়, ঠিক আছে। তাহলে ডাব্লিউ এ ওয়াটার ঢুকলো, ডাব্লিউ বেরোলো,
যে ওয়াটার ঢুকলো তার এনথালপি HWA, যে ওয়াটার বের হলো তার এনথালপি HWB, সিম্পলি ফাংশন অফ টেম্পারেচার। লিকুইডের প্রপার্টি আমরা প্রেশার টেশার নিয়ে চিন্তা করি। যে এয়ার ঢুকলো তার টেম্পারেচার TA1, যে এয়ার বের হলো তার টেম্পারেচার TA2। কোন টেম্পারেচার কম, কোন টেম্পারেচার বেশি? TA1, TA2। TA2 বেশি হবে আর কি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখানে HA হচ্ছে এয়ারের মধ্যে যে ড্রাই এয়ার আছে তার এনথালপি। এইভাবে আমরা লিখছি, পরে আসতেছি। হোয়াট ইজ ওমেগা? ওমেগা হচ্ছে যে এয়ার ঢুকতেছে, যে এয়ার বেরোচ্ছে, যে এয়ার নিয়ে কথা বলতেছে তার হিউমিডিটি রেশিও, ময়েশ্চার কন্টেন্ট। হোয়াট ইজ HV? এয়ারের মধ্যে যে ওয়াটার ভেপর আছে তার এনথালপি। তাহলে আমরা মোটামুটি সবগুলো টার্ম জেনে গেলাম। TA হচ্ছে এয়ার টেম্পারেচার, HV হচ্ছে এয়ারের মধ্যে যে ওয়াটার ভেপর আছে তার এনথালপি। এটা ইউনিট হচ্ছে আমাদের স্টিম টেবিলে কিলোজুল পার কেজি ওয়াটার ভেপর কিংবা ওয়াটার। HA হচ্ছে এয়ারের ভিতরে যে ড্রাই এয়ার আছে, এয়ার বলতে অ্যাটমসফেরিক এয়ার, এই এয়ারের মধ্যে সাইক্লোমেট্রিক এয়ার, এয়ারের মধ্যে হচ্ছে ড্রাই এয়ার, এয়ারের মধ্যে ড্রাই এয়ার আছে, ওয়াটার ভেপর আছে, এই ড্রাই এয়ার এনথালপি। TA হচ্ছে ওয়াটার টেম্পারেচার, HW হচ্ছে ওয়াটার এনথালপি, এনথালপি ইউনিট হচ্ছে কিলোজুল পার কেজি ওয়াটার। W হচ্ছে ওয়াটারের মাস ফ্লো রেট কিংবা ভলিউম ফ্লো, যাই বলো, এটা ইউনিটটা আমি আসতেছি ওয়াটার। তাহলে A পয়েন্ট, B পয়েন্ট, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, ওয়াটার AB, এয়ার 1, 2। আচ্ছা, এখানে একটু দেখো, HA এনথালপি অফ ড্রাই এয়ার জোল পার কেজি, অলরেডি বলছি। ওমেগা অ্যাবসলিউট হিউমিডিটি, দ্যাট ইজ মাস অফ ওয়াটার ভেপর পার মাস অফ ড্রাই এয়ার। ওকে, এই ড্রাই এয়ার গুলো আমি বোল্ড করে দিচ্ছি। HV এনথালপি অফ ওয়াটার ভেপর, জোল পার কেজি ওয়াটার ভেপর। এখানে পার কেজি ড্রাই এয়ার, এখানে পার কেজি ওয়াটার ভেপর, কারণ আমি ডাটাগুলো যেখান থেকে পাবো সেখানে যেভাবে আসছে আমাকে সেভাবে নিতে হবে। ওয়াটার ভেপর, ড্রাই এয়ার। W কি? W অফ মাস অফ সার্কুলেটিং ওয়াটার পার মাস অফ ড্রাই এয়ার। এটা একটু ডিফিকাল্ট, অর্থাৎ এইখানে যে ওয়াটারটা ঢুকতেছে তার মাস আমি বলবো পার কেজি ড্রাই এয়ার দিয়ে, এখানে যে ওয়াটারটা বেরোচ্ছে তার মাস হচ্ছে পার কেজি ড্রাই এয়ার। আমি ইকুয়েশন এভাবে বসাবো, কিন্তু পরে আমি এটাকে কনভার্ট করতে পারবো। আচ্ছা, HW এনথালপি অফ সার্কুলেটিং ওয়াটার পার কেজি ওয়াটার, HV HW from steam table, HV স্যাচুরেটেড ভেপর অ্যাট গিভেন টেম্পারেচার, এয়ারে যে টেম্পারেচার দেওয়া থাকবে সেই টেম্পারেচারে HV আমরা বের করব, স্যাচুরেটেড ভেপরের এনথালপি। HW যে টেম্পারেচার দেওয়া থাকবে ওয়াটারের তার টেম্পারেচার স্যাচুরেটেড লিকুইড। এয়ার বলতে আমরা বুঝবো ড্রাই এয়ার প্লাস ওয়াটার ভেপর, এটা অলরেডি বলছিলাম একবার। নেগলেক্টিং দ্য এনার্জি অফ দ্য ওয়াটার মেকআপ ওয়াটার, আমরা এখানে তুমি আগে বলছি, তুমি দেখো চারটা জিনিস, একটা এয়ার ঢুকলো বেরোলো, ওয়াটার ঢুকলো বেরোলো, কিন্তু মেকআপও তো ঢোকার কথা ছিল, তাহলে এই মেকআপটা আমরা দেখাচ্ছি না দেখায় আমরা অবশ্যই মেকআপটা মাথায় রাখবো, কারণ এই যে ওয়াটার ইনলেট এবং ওয়াটার আউটলেট এটা কমে যাবে। কেন কমে যাবে? এই ওমেগা 1 থেকে ওমেগা 2 বেড়ে যাবে, এগুলি আমার মেকআপ। সুতরাং এটা আমি মেকআপ, এটাকে আমি মেকআপ ধরবো, কিন্তু এখানে আমি দেখাচ্ছি না, অর্থাৎ এনার্জিতে মেকআপ দেখাচ্ছি না। মেকআপ যে সামান্য এনার্জিতে ঢুকবে আমি সেটাকে নেগলেক্ট করলাম, সেটা এখানে বলা হয়েছে। কিন্তু এনার্জি ব্যালেন্সে মেকআপ নেগলেক্ট করলেও মাস ব্যালেন্সে মেকআপ নেগলেক্ট করার কোনো সুযোগ নেই। নেগলেক্টিং দ্য এনার্জি অফ মেকআপ, নট দ্য মাস, নট ইন দ্য মাস ব্যালেন্স। তাহলে আমার এনার্জি ব্যালেন্স যদি করি, এনার্জি ইন এনার্জি আউট, তাহলে এনার্জি ঢুকবে কিভাবে? এনার্জি ঢুকবে, কে এনার্জি নিয়ে ঢুকবে? ওয়াটার এবং এয়ার। ওয়াটার, এয়ার, এয়ারের মধ্যে ড্রাই এয়ার, ওয়াটার ভেপর, তাহলে তিনটা জিনিস ঢুকতেছে। একটা হচ্ছে এনার্জি ইন বাই ড্রাই এয়ার, এনার্জি ইন বাই ওয়াটার ভেপর, এটা হচ্ছে আমার এনার্জি ইন বাই এয়ার। এয়ার বলতে ড্রাই এয়ার, ওয়াটার ভেপর। এনার্জি ইন বাই ওয়াটার, সার্কুলেটিং ওয়াটার, এই তিনটা জিনিস ঢুকে গেল।
একইভাবে এনার্জি আউট বাই এয়ার, দ্যাট ইজ এনার্জি আউট বাই ড্রাই এয়ার, এনার্জি আউট বাই ওয়াটার ভেপর, এনার্জি আউট বাই সার্কুলেটিং ওয়াটার। এইটা কি বোঝা গেছে? এই লাইন তিনটা বোঝা গেছে? এনার্জি ঢুকতেছে দুইটা দিয়া, দুইটা মানে ওয়াটার, সার্কুলেটিং ওয়াটার এবং ওয়াটার এবং এয়ার। এয়ারের মধ্যে আমি এয়ারটাকে দুই ভাগে ভাগ করতেছি, এয়ার বলতে ড্রাই এয়ার প্লাস ওয়াটার। এখন এয়ার কি পরিমাণ এনার্জি ঢুকছে এটা সাইক্রোমিটার থেকে টোটালি বের করা যায়। আমরা অঙ্ক করব একেবারে অ্যাকুরেট করব, সাইক্রোমিটার থেকে ডাটা নিলে স্বাভাবিক একটু কম হবে, কম বেশি হবে। তাহলে এনার্জি ইন বাই ড্রাই এয়ার লিখবো আমি HA1। HA1 এর ইউনিট হবে জোল কিংবা কিলো জোল পার কেজি ড্রাই এয়ার। এনার্জি ইন বাই ওয়াটার ভেপর ওমেগা 1 HV1। HV1 এর এনথালপি হচ্ছে, তুমি দেখো HV1 HV এর এনথালপি হচ্ছে জোল পার কেজি ওয়াটার ভেপর, ওমেগা হচ্ছে কেজি ওয়াটার ভেপর পার কেজি ড্রাই এয়ার। তাহলে ওমেগা কে যদি আমি HV দিয়ে গুণ দেই তাহলে ইউনিটটা কি হবে? ওমেগা HV ইউনিটটা কি হবে? জোল পার মাস ড্রাই এয়ার কি পার, হ্যাঁ রাইট, জোল পার কেজি ড্রাই এয়ার। ভেরি গুড। তাহলে HA জোল পার কেজি ড্রাই এয়ার, ওমেগা HV এটা হয়ে গেল জোল পার কেজি ড্রাই এয়ার। তাহলে আমার এই দুইটা ইউনিট মিলে গেল। তারপর আমার সার্কুলেটিং ওয়াটার ঢুকতেছে WA, এনথালপি হচ্ছে HWA। HWA এর ইউনিট হচ্ছে জোল পার কেজি ওয়াটার পার কেজি ওয়াটার, সার্কুলেটিং ওয়াটার। আর WA এর ইউনিট হচ্ছে মনে করো কেজি পার কেজি ড্রাই এয়ার। তাহলে কেজি পার কেজি ড্রাই এয়ার আর জোল পার কেজি ওয়াটার, এটা হচ্ছে কেজি ওয়াটার পার কেজি ড্রাই এয়ার, এটা হচ্ছে জোল পার কেজি ওয়াটার। তাহলে এই দুটা গুণ করলে ইউনিট হবে জোল পার কেজি ড্রাই এয়ার। বুঝা গেল? রিফাত, জি স্যার। তাহলে এই সবগুলো ইউনিট হচ্ছে এই লেখা আছে জোল পার কেজি ড্রাই এয়ার। একইভাবে এয়ার বেরোচ্ছে, এয়ারের ড্রাই এয়ারের অংশ, এয়ার বেরোচ্ছে এয়ারের ময়েশ্চারের অংশ, ওয়াটার বেরোচ্ছে সার্কুলেটিং ওয়াটার বি পয়েন্ট, এনার্জি ব্যালেন্স। তাহলে আমরা HA2 মাইনাস HA1 ডেল H, আমরা ডেল H সমান সমান CP ডেল T লিখতে পারি যদি CP কনস্ট্যান্ট হয়। ডেল H সমান সমান CP ডেল T, এটা আমরা লিখতে পারি, এটা মনে রাখবো। CP সমান ডেল H বাই ডেল T, CV সমান CV, মনে আছে CV সমান কি? CV ডেল U বাই ডেল T। CP সমান ডেল H বাই ডেল T, CV সমান সমান ডেল U ইন্টারনাল এনার্জি বাই ডেল T। ওকে, এটা আমাদের দরকার নেই। তাহলে ডেল এর সমান সময় আমি লিখতে পারি CP ডেল T। আমি এইখানে এটা বসাই দিই। তাহলে এটা হচ্ছে আমার এনার্জি ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, মাস ব্যালেন্স, লস অফ সার্কুলেটিং ওয়াটার সমান সমান ইনক্রিজ ইন ওয়াটার ভেপর ইন দ্য এয়ার সমান মেকআপ ওয়াটার। একাধিকবার বললাম লস অফ সার্কুলেটিং ওয়াটার, এই যে আমাদের এখানে WB কমে যাবে WA থেকে, এই কমে যাওয়াটাই আমার WB মাইনাস WA, সেটাই হবে আসলে মেকআপ। এবং এই মেকআপটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? এই WB মাইনাস WA সমান সমান ওমেগা 2 মাইনাস ওমেগা 1। এই ওমেগা 1টা বেড়ে ওমেগা 2 হয়ে যাবে। W আর ওমেগার ইউনিট কিন্তু এক, W আর ওমেগার ইউনিট। W ইউনিট মাস অফ সার্কুলেটিং ওয়াটার পার ইউনিট মাস অফ ড্রাই এয়ার, ওমেগার ইউনিট মাস অফ ওয়াটার ভেপর পার মাস অফ ড্রাই, একই জিনিস। ওয়াটার ইউনিট সেম। তাহলে আমি লিখতে পারি ওমেগা 2 মাইনাস ওমেগা 1 সমান সমান W এবং W। এটা একটা মাস ব্যালেন্স। যে ইউনিট হচ্ছে কেজি ওয়াটার পার কেজি ড্রাই এয়ার। ব্লো ডাউন, ড্রিপ লস নট কনসিডার্ড। অবশ্যই বাস্তবে মেকআপ বলতে বুঝায় ব্লো ডাউন, ইভাপোরেশন, ড্রিপ লস। কিন্তু এখানে ড্রিপ লস তো আমি কোনো ক্যালকুলেশন করে বের করতে পারবো না, ব্লো ডাউনও কোনো ক্যালকুলেশন করে বের করতে, ব্লো ডাউন আমরা ডেলিভারেটলি এটা করে থাকি।
নির্দিষ্ট পরিমাণ ওয়াটারকে বের করি, কিন্তু ক্যালকুলেশন থেকে মাস ব্যালেন্স থেকে আমরা এইটা আমার ডাটা থেকে বের করতে পারি, দিস ইজ শুড বি মেকআপ, কিন্তু বাস্তবে মেকআপ আরো বেশি হয়। আচ্ছা, তাহলে আমরা এটা নেগেট করলাম। আচ্ছা, তাহলে আমাদের এই WA মাইনাস WB ওমেগা 2 এইখানে আমরা এগুলি বসাইতে পারি যদি আমরা একটাকে রিপ্লেস করতে চাই। তাহলে আমাদের এটা হচ্ছে এনার্জি ব্যালেন্স, এটা মাস ব্যালেন্স, এই দুটো ইকুয়েশন দিয়ে আমরা অঙ্কটা করব। আচ্ছা, এয়ার ডেনসিটি, এয়ারের ডেনসিটি এখানে এটা হচ্ছে কুলিং টাওয়ার। কুলিং টাওয়ারের ভিতরে যে এয়ার সেটা হচ্ছে তার ডেনসিটি হচ্ছে রো আই। কুলিং টাওয়ারের বাইরে যে এয়ার তার ডেনসিটি রো নট। তাহলে মনে রাখতে হবে এই রো নটের ডেনসিটি দিয়ে এয়ারটা এদিক দিয়ে ঢুকতেছে, আর রো আয়ের ডেনসিটি এয়ার এদিক দিয়ে বেরোচ্ছে। তাহলে কুলিং টাওয়ারের ভিতরে মানে কি? ভিতরে মানে কুলিং টাওয়ারের যে ফিল, কুলিং টাওয়ারে রো নট বলতে আমি বুঝবো এইখানকার ডেনসিটি যেটা এই দিক দিয়ে ঢুকবে, আর রো আই ভিতরের ডেনসিটি সেটা এই ফিলের আসলে এই জায়গাটা, ফিলের ঠিক উপরে। তাহলে এই জায়গাটায় এয়ারের ডেনসিটি হচ্ছে রো আই, আর এই জায়গাটায় যে এয়ারটা ঢুকতেছে সেটা হচ্ছে রো নট। আচ্ছা, তাহলে আমরা রো নট আউটসাইড এয়ার ডেন্সিটি at inlet air temperature T1, rho I inside air density at the exit of the fill at exit air temperature, যেটা বললাম। হাইট অফ দ্য ন্যাচারাল ড্রাফট কুলিং টাওয়ার, হাইট বলতে আসলে ওই ফিলের উপর থেকে বোঝায়। ড্রাইভিং প্রেশার ডেল পিডি, তাহলে আমাদের ঠিক চিমনির মতন, চিমনি পরে আসছো ডেল রো জিএইচ। তাহলে তোমার ড্রাইভিং প্রেশার কত লাগবে, এই এয়ারটাকে কত কি পরিমাণ প্রেশার দেওয়া বের করবা, it depends on rho naught rho I g, ঠিক আগের মতো চিমনি। what is rho naught হচ্ছে এয়ারের প্রেসার, সরি এয়ারের ডেনসিটি প্লাস ভেপর ডেনসিটি। এয়ারের ডেনসিটি কেমন বের করবা, এয়ারের প্রেসার, এয়ারের গ্যাস কনস্ট্যান্ট, এয়ার টেম্পারেচার। ভেপরের প্রেসার, ভেপরের গ্যাস কনস্ট্যান্ট, ভেপর টেম্পারেচার, এয়ার টেম্পারেচার সেম, সমান PA সমান P মাইনাস PV1। একইভাবে এয়ার ইনসাইড এয়ার ডেনসিটি যেটা TA2 তে একই জিনিস। তাহলে এটা হচ্ছে রো নট, এটা রো আই, হয়ে গেল। তাহলে আমাদের প্রপার্টি জানলে আমরা, আচ্ছা তাহলে এই যে একটা অঙ্ক আমরা দিলাম, এটা পড়ে দেখো। এ ন্যাচারাল ড্রাফট কুলিং টাওয়ার উইথ এ রেঞ্জ অফ 11.1 ডিগ্রি সেন্টিগ্রেড। হোয়াট ইজ রেঞ্জ? কুলিং ওয়াটার ইনলেট টেম্পারেচার, এই যে হট ওয়াটার ইনলেট টেম্পারেচার 32.1 30.2, তাহলে এই টেম্পারেচার আউটার টেম্পারেচার আমরা জেনে যাই। আচ্ছা, রেঞ্জ দেওয়া আছে এবং এটা 1,066,560 লিটার পার মিনিট সার্কুলিং ওয়াটার। তাহলে ডাব্লিউ আমরা যে WA যে ইউনিট তুমি তোমাদেরকে বলছি, এই ইউনিটে তোমাকে দেওয়া হয় নাই, তোমাকে অন্য ইউনিটে দেওয়া হয়েছে। কারণ তোমাকে বুঝতে হবে, তোমাকে যখন কুলিং টাওয়ার ডিজাইন করতে দিবে, কেউ তোমাকে বলবে না যে আমি আপনাকে এত কেজি ওয়াটার পার কেজি ড্রাই এয়ার ফ্লুইড দিব, সে দিবে ওরকম লিটার কিংবা কেজিতে। সুতরাং তোমার অঙ্কের জন্য তুমি এটা বের করবে, তুমি আবার বললো না না আপনি আমাকে এত লিটার পার কেজি ড্রাই এয়ারে কত বের করে দেবেন, ঠিক আছে? সুতরাং তোমাকে কুলিং টাওয়ার ডিজাইন করতে হবে, তোমার কুলিং টাওয়ারের কি পরিমাণ ওয়াটারকে কুল করতে হবে এই ধরনের কোনো ইউনিটই থাকবে। সাধারণত লিকুইড লিটারে দেয়, তোমার প্রেশারের সঙ্গে রিলেশন যেহেতু খুব কম, সেটা এটাকে তুমি ইজিলি মাসে নিতে পারো। টেম্পারেচার 32.2 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এই যে টেম্পারেচারে ওয়াটার ঢুকতেছে তার টেম্পারেচার 32.2 ডিগ্রি সেন্টিগ্রেড। আউটসাইড এয়ার 15.6 ডিগ্রি সেন্টিগ্রেড 1 atm,
আউটসাইড এয়ারের টেম্পারেচার জেনে গেলাম, অর্থাৎ এই যে এয়ার ঢুকতেছে তার টেম্পারেচার 15.6 ডিগ্রি সেন্টিগ্রেড 180, এবং তার হিউমিড হচ্ছে 50%। গুড। এই যে এয়ার ঢুকতেছে তার আরএইচ হচ্ছে 50%। আচ্ছা, the exit air is 26.7 degree centigrade saturated। এই যে এক্সিট এয়ারটা, এই এয়ারটা 26.7 ডিগ্রি সেন্টিগ্রেডে এবং স্যাচুরেটেড, অর্থাৎ আরএইচ 100%। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ মেকআপ ওয়াটার নিডেড টু কম্পেনসেট দ্য এভাপোরেশন। ওমেগা 2 মাইনাস ওমেগা 1 জানতে হবে, কিংবা WA মাইনাস WB জানতে হবে। অবশ্যই ইউনিটটা সেরকম, কেজি পার কেজি, কেজি ওয়াটার পার কেজি ড্রাই এয়ার অ্যান্সার লিখলে এটা নট দিস কারেন্ট নেবে। আচ্ছা, দ্য আউটসাইড এয়ার রিকোয়ার্ড ইজ ইন এত। আউটসাইড এয়ার কি পরিমাণ দরকার সেটা তুমি বলতে হবে। হাইট অফ দ্য কুলিং টাওয়ার কত বলতে হবে। এখানে তোমাকে প্রেশার লস বলে দিয়েছে 70.4, অর্থাৎ এই জিনিসটা ড্রাইভিং প্রেশার বলে দিচ্ছে। এই প্রেশার তুমি ক্যালকুলেট করবা, ফিলের ভিতর দিয়ে এয়ার যাবে, ওয়াটার পড়বে, এখানে কি পরিমাণ প্রেশার ড্রপ, প্লাস এয়ারকে তুমি বের করে দিবা ওই আগের মতন একটা ভেলোসিটি দিয়া, ওরকম করে চিন্তা ভাবনা কইরা কি পরিমাণ প্রেশার ড্রপ লাগবে ইউ ক্যালকুলেট। তো ওই প্রেশার ড্রপের জন্য এই পরিমাণ প্রেশার ড্রপ হচ্ছে, এই প্রেশার ড্রপের জন্য চিমনি হাইট কত হবে। তুমি যদি ওই পরিমাণ চিমনি হাইট দিতে না পারো তাহলে প্রেশার ড্রপ অর্থাৎ ড্রাফট কম তৈরি হবে। ড্রাফট যদি কম তৈরি হয় তাহলে তোমার এয়ার ঢুকে এয়ার ঠিক মতো যাবে না। এয়ার যদি ঠিক মতো না যায়, এয়ার ফ্লো যদি কমে যায়, পানি পড়বে কিন্তু পানি ঠান্ডা হবে। বুঝতে গেছি? তাই চিমনি হাইটটা তোমাকে এই জিনিসটা জানতে হবে। সুতরাং তুমি যখন ফিল ম্যাটেরিয়াল চুজ করবা, যেই ফিলের মধ্যে দিয়ে প্রেশার ড্রপ কম, অপটিমাইজ করতে হবে। প্রেশার ড্রপ কম কিন্তু মিক্সিং বেশি, কন্ট্যাক্ট বেশি, বুঝে তোমাকে ফিল ম্যাটেরিয়াল চুজ করতে হবে। ওই জন্য বলা হয় ফিল ইজ দ্য হার্ট অফ দ্য কুলিং টাওয়ার। এইখানে ভুল হলে সব শেষ ফর ওয়েট কুলিং টাওয়ার। আচ্ছা, তাহলে প্রবলেমটা কি আগে বুঝে গেছে হৃদয়? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এনার্জি ব্যালেন্স করব। এনার্জি ব্যালেন্স করতে গিয়ে আমি এই পুরো ইকুয়েশনটা লিখব। এই পুরো ইকুয়েশন লিখলাম। পুরো ইকুয়েশন যখন আমি লিখলাম, ওমেগা 2 ফর্মুলা লিখলাম। আমরা বললাম যে এয়ারটা বের হবে সেটা স্যাচুরেটেড, আরএইচ 100%। তাহলে তুমি দেখো এই ফর্মুলাটা আমি লিখলাম, রিলেটিভ হিউমিডিটি at 0.2, এয়ার এক্সিটে রিলেটিভ হিউমিডিটি 100%। রিলেটিভ হিউমিডিটি ফর্মুলা হচ্ছে PV2 minus PSAT2 সমান 1। PSAT2 কত? এয়ার টেম্পারেচার কত? এয়ার টেম্পারেচার হচ্ছে 26.7। তুমি করবা কি 26.7 এ স্টিম টেবিলে যাবা। তুমি স্টিম টেবিলে যাবা, 26.7 এ দেখবা PSAT হচ্ছে এতবার। ইউ ফাইন্ড ইট আউট, ইন্টারপোলেট করে বের করলে। তাহলে PSAT টা এখানে বসায় দিলা, PV2 ওইটাই। তাহলে তুমি PV2 পেয়ে গেলা। PV2 এখানে বসায় দাও, ইউ নো পি তো আমাদের অ্যাটমসফেরিক 101,325 বার নিউটন পার মিটার, 1.01325 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমি এখান থেকে ওমেগা 2 পেয়ে গেলাম। একইভাবে 15.6 এ PSAT কত? 15.6 এ PSAT ফ্রম স্টিম টেবিল। তাহলে আমার 0.1 এ যেখানে এয়ার ঢুকতেছে তার রিলেটিভ হিউমিডিটি 50%, 0.5 আমি PSAT পেয়ে গেলাম, আমি PV1 পেয়ে গেলাম। PV1 এখানে বসাই দিব, আমি ওমেগা 1 পেয়ে গেলাম। তাহলে ওমেগা 1 ওমেগা 2 দুটোই পেয়ে গেলাম। আমি রেঞ্জ জানি, আমি টিএ জানি, আমি টিবি বের করতে পারবো, কোনো ব্যাপার না। ওয়াটার 21.1 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটার বেরোচ্ছে, পেয়ে গেলাম। তাহলে আমি ওয়াটার ইনলেট টেম্পারেচার জানি, ওয়াটার আউটলেট টেম্পারেচার জানি, ওয়াটার আউটলেটের এনথালপি বের করতে পারবো। এই যে ওয়াটার আউটলেট টেম্পারেচার যদি 21.1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে ওই টেম্পারেচার স্টিম টেবিল থেকে স্যাচুরেট লিকুইড ধরে আমি এইচবি বের করি, HW। আমার এই মাস ব্যালেন্সটা আমি ওই ইকুয়েশনে বসাই দিব।
এই ইকুয়েশন বসাই দিলাম ওমেগা বি জায়গায়, ওমেগা বির জায়গায় আমি এটা বসাই দিলাম। তাহলে আমি সব ইউনিট বসায়া আমি পেয়ে গেলাম WA, কিন্তু আমি WA পাইলাম কেজি ওয়াটার পার কেজি ড্রাই এয়ার। হ্যাঁ, আমি অনেক ধাপ আগায় গেছি, আমি WA পেয়ে গেলাম, কিন্তু কেজি ওয়াটার পার কেজি ড্রাই এয়ার দিয়া কোনো অ্যান্সার দেওয়ার সুযোগ নেই। আচ্ছা, ড্রাই এয়ার রিকোয়ার্ড আমি বের করতে চাই। ড্রাই এয়ার রিকোয়ার্ড এখানে একটা জটিল একটা ক্যালকুলেশন, খেয়াল করে দেখুন। সার্কুলেটিং ওয়াটার আমি মিটার কিউব পার মিনিটে বের করবো, আমাকে লিটারে দেওয়া আছে, আমি মিটার কিউব পার মিনিটে বের করতে পারি। লিটারে দেওয়া আছে, মিটার কিউব পার মিনিটে বের করলাম। WA আমি একটু আগে বের করলাম, কেজি ওয়াটার পার কেজি ড্রাই এয়ার। এটাকে আমি স্পেসিফিক ভলিউম দিয়া গুণ দিয়ে আমি সিম্পলি কেজি ড্রাই এয়ার পার মিনিটে নিয়ে আসলাম। তাহলে আমি ড্রাই এয়ার বের করলাম কেজি এয়ার পার মিনিট। আচ্ছা, তাহলে মেকআপ, তুমি দেখো মেকআপ ওয়াটার সমান সমান কেজি ওয়াটার পার কেজি ড্রাই এয়ার। তাহলে ড্রাই এয়ারকে আমি যদি এটা এই জায়গায় এটাতে গুণ দেই, তাহলে হয়ে গেল আমার মেকআপ ওয়াটার কেজি ওয়াটার পার মিনিট কিংবা লিটার পার মিনিট, কোনো ব্যাপার না, স্পেসিফিক ভলিউম আছে। জিনিসটা বোঝা যাচ্ছে? এটা একটু নিজে করতে হবে, এটা একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি। টোটাল আউটসাইড এয়ার, আমাকে যে আউটসাইড বের করতে হয়, তাহলে ময়েশ্চারের পরিমাণে বের করতে হবে, প্লাস ড্রাই এয়ারও লাগবে। ড্রাই এয়ার কিন্তু ফিক্স, তোমাকে মনে রাখতে হবে ড্রাই এয়ার ফিক্স। তাহলে টোটাল আউটসাইড এয়ার বলতে বোঝায় ড্রাই এয়ার প্লাস ওয়াটার ভেপর। তাহলে ওয়াটার ভেপর আবার কেমন লিখবো? ময়েশ্চার কন্টেন্ট ঢুকতেছে ওমেগা 1 ইন্টু ড্রাই এয়ার। তাহলে আমি হয়ে গেল টোটাল এয়ার, এত কেজি এয়ার মিটার কিউব যাই বলো, রোর মধ্যে ভাগ দিলাম। রো নট এইভাবে যদি রাখো কোনো সমস্যা নেই। সাধারণত গ্যাস সাধারণত ভলিউম দিয়ে করলে ভালো, উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। রো নট ফর্মুলা দিয়ে বের করবা, সব দেওয়া আছে। রিকোয়ার আউটসাইড এয়ার এই পরিমাণ, রো ওয়াই বের করলাম আমাদের হাইট অফ টাওয়ার 129.5 মিটার। প্রবলেম 2, আচ্ছা, প্রশ্ন কার কি আছে বলো, অঙ্কটা একটু নিজে করতে হবে। প্রশ্ন কার কি আছে বলো। ইমতিয়াজ স্যার বলো। হ্যাঁ ইমতিয়াজ, স্যার এখানে স্যার আরভি স্যার 461 স্যার কোত্থেকে আসে স্যার? আরভি আর স্যার এ স্যার আর এ ও, ইকুয়াল টু হ্যাঁ 287 এটা তো হ্যাঁ জানি হ্যাঁ, আর আরভি আমরা ডাটা সাপ্লাই দিব ওয়াটার ভেপরের গ্যাস কনস্ট্যান্ট, এই ডাটাটা আমরা সাপ্লাই দিছি। এয়ারে গ্যাস কনস্ট্যান্ট 287.1 জুল পার কেজি কেলভিন, ভেপরের ওয়াটার ভেপরের গ্যাস কনস্ট্যান্ট 416.5 জুল পার কেজি কেলভিন, এই ডাটাটা আমরা সাপ্লাই দিয়েছি। জি স্যার। আচ্ছা, তোমাদের এই অঙ্কটা তোমরা নিজে প্র্যাকটিস করবা কইরা। প্রবলেম 2 এটা হোমওয়ার্ক দিলাম, আজকে রাত 11টার মধ্যে 12টার মধ্যে আমার ইমেলে পাঠিয়ে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্ক 2। স্যার স্লাইডটা কি আমাদেরকে পাঠাইছেন? হ্যাঁ, আমি পিডিএফ পাঠাইছি। হোমওয়ার্ক 2 বাই 12 মিডনাইট টুডে। হোমওয়ার্ক জমা না দিলে অ্যাটেন্ডেন্স উইথহেল্ড থাকবে। অবশ্যই যারা ক্লাস করছে অ্যাটেন্ডেন্স পাবা, কিন্তু হোমওয়ার্ক না দিলে অ্যাটেন্ডেন্স উইথহেল্ড থাকবে। প্রবলেম 2 নাম্বারটা শুধু? কি বললা? প্রবলেম কি 2 নাম্বারটা নাকি? হ্যাঁ, প্রবলেম 2 নম্বরটা হোমওয়ার্ক আজকে আচ্ছা। দিবা, হোমওয়ার্ক 2 লিখবা, হোমওয়ার্ক 2 আজকে জমা দিবা, আর এইটা নিজেরা করে নিবা। কথা বুঝছো? এখানে সব দেখাই দিলাম, নিজেরা একবার বুঝছি। হ্যাঁ প্র্যাকটিস না মেল করব স্যার। হ্যাঁ, ইমেল এটা ইমেল করবা। টাইম কতক্ষণ স্যার? টাইম 12 মিডনাইট। জি। ওকে, আজকে ছুটি, যাও।